দ্য রক ডাব্লিউডাব্লিউই ইতিহাসে অন্যতম স্বনামধন্য এবং সেরা একজন রেসলার। বর্তমানে যে সকল রেসলার ডাব্লিউডাব্লিউতে জীবিত আছেন তার মধ্যে রক অন্যতম সম্মানীয় এবং সিনিয়র একজন রেসলার। আজকের ভিডিওতে আমি কথা বলার চেষ্টা করব দ্য রক ব্যক্তিগত জীবনে কেমন ছিলেন এবং কার কার সাথে তার ঝামেলা ছিল, কারা তাকে পছন্দ করতো না। এই লিস্টে কিছু পরিচিত এবং খুবই জনপ্রিয় কিছু সুপারস্টারের নামও আসতে পারে, যেগুলো নিয়ে আগে হয়তো আপনারা কখনো চিন্তা করেন নাই। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে চলে যেতে একদম মূল ভিডিওতে। প্রথমে আমরা দাস সম্পর্কে কথা বলতে, তিনি হচ্ছেন কডি রোডস। কডি রোডস 2024 সালে রয়্যাল রাম্বল জেতার পরবর্তীতে তার শর্ত ছিল তিনি সরাসরি টাইটেল শটে যাবেন, তিনি যে কোনো একজন চ্যাম্পিয়নকে চ্যালেঞ্জ করতে পারবেন। কিন্তু তার মধ্যে একটা ঝামেলা তৈরি করে দ্য রক। টাইটেল ম্যাচে যাওয়ার আগে বিভিন্ন সেগমেন্ট হয় এবং সেখানে সিলেক্ট করা হয় যে কডি রোডস এবং সেথ রলিন্সকে আগে একটা ট্যাগ টিম ম্যাচের মধ্যে যাইতে হবে। এইটা কডি রোডসের জন্য আলাদা একটা ঝামেলা ছিল তার টাইটেল শটে যাওয়ার জন্য। MMA আওয়ার একটা ইন্টারভিউতে কডি রোডস বলেন যে আমি রককে ব্যক্তি জীবনে পছন্দ করি না, তবে তিনি বিজনেসের জন্য যতটুকু করেছেন এই জন্য তাকে সম্মান করি। যারা রেসলিং থেকে অভিনয়ের মধ্যে যাইতে চান রক তাদেরকে হেল্প করে, কিন্তু যদি ব্যক্তি জীবনের কথা বলি আমি কখনোই রককে পছন্দ করি না। সেথ রলিন্স, রকের সাথে রেসলম্যান 40-এ তাকেও আলাদা একটা ম্যাচ খেলতে হয় এবং এইটা তার জন্য খুবই খারাপ বা যখন একটা ব্যাপার ছিল, কারণ ওই সময় সেথ রলিন্স তিনি তার পায়ের ইনজুরিতে ছিলেন। তার জন্য একই রাতে দুইটা ম্যাচ খেলা বা রেসলম্যানতে পরপর দুইটা ম্যাচ খেলে বিভিন্ন সেগমেন্ট সম্পন্ন করা এটা খুবই ডিফিকাল্ট ছিল। এবং সেথ রলিন্স এখানে সবচেয়ে বেশি দায়ী করেন দ্য রককে, কারণ এখানে এই প্ল্যানটা একমাত্র দ্য রকের ছিল। দ্য রক হচ্ছে ডাব্লিউডাব্লিউই প্যারেন্ট কোম্পানি TKOর মেম্বার, অর্থাৎ তিনি বোর্ড অফ ডিরেক্টরের একজন মেম্বার, যার সিদ্ধান্ত অবশ্যই ডাব্লিউডাব্লিউইকে মেনে চলতেই হবে এবং এই জন্যই সেথ রলিন্স দ্য রককে পছন্দ করেন না। CM পাঙ্ক 2011 সালে রেসলম্যানিয়া 27-এর কথা। দ্য রক তখন হঠাৎ করে ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করেন। দ্য রক 2004 সালে ডাব্লিউডাব্লিউ থেকে চলে যান বা ডাব্লিউডাব্লিউ থেকে লিভ নেন এবং একটা বড় সময় তিনি ডাব্লিউডাব্লিউর সাথে কোনো প্রকার সম্পর্কে ছিলেন না। রেসলম্যানিয়া 27 তিনি গেস্ট হোস্ট হন এবং ওই সময়কে রেসলম্যানিয়াটা বলা হয় ডাব্লিউডাব্লিউ ইতিহাসের অন্যতম সেরা এবং সাকসেসফুল একটা রেসলম্যানিয়া। তবে সব ক্রেডিট তখন দেওয়া হচ্ছিল দ্য রককে। সবাই বলা করতেছিল যে রকের জন্য রেসলম্যানিয়াটা সাকসেসফুল হয়েছে, ডাব্লিউডাব্লিউ একটা ভালো পরিমাণ ইনকাম করতে পেরেছে। কিন্তু CM পাঙ্ক এই ব্যাপারটা একদমই মেনে নেননি। তিনি বলেছিলেন যে রকের জন্য যদি সব কিছু হয়ে থাকে তাহলে আমরা সবাই কি ফিকে, আমাদেরকে কোনো ক্রেডিট নেই। ভিউয়ার্স, এখানে একটা বিষয় আপনাদেরকে বুঝতে হবে যে কিছু কিছু রেসলার আছে তারা খুবই জনপ্রিয়, তারা হয়তো ফুল টাইম রেসলিং খেলে না, তারা 1 মাস পরে বা 1 বছর পরে যদি হঠাৎ ফিরে আসে এবং তাদের জন্য আমাদের আগ্রহ বেশি থাকে। কিন্তু মনে রাখতে হবে যে যে সকল রেসলার সপ্তাহের পর সপ্তাহ শো করে যাচ্ছেন, বিভিন্ন ম্যাচ খেলছেন, তাদের ক্রেডিট বা সম্মাননা এটা সবচেয়ে বেশি আমাদের দেওয়া উচিত এবং CM পাঙ্ক এই ব্যাপারটা তিনি তুলে ধরেছেন। CM পাঙ্ক রকের উপরে খুবই ক্ষুব্ধ হন এবং পরবর্তীতে তিনি পাইপ বম্বের মধ্যেও এটা উল্লেখ করে থাকেন। পরবর্তীতে CM পাঙ্ককে 2013 সালে টাইটেলচ্যুত করা হয় এবং তার টাইটেল কেড়ে নেন দ্য রক। জন সিনা 2004 সালে দ্য সান পত্রিকার একটা ইন্টারভিউতে জন সিনা বলে রককে উদ্দেশ্য করে, রক নাকি রেসলিংকে সবচেয়ে বেশি ভালোবাসে, কিন্তু 2004 সাল থেকে তিনি লিভ নেওয়ার পরবর্তীতে তার কোনো খোঁজই নেই, তিনি রেসলিংয়ের মধ্যে আসতেছেনই না। তিনি রককে উদ্দেশ্য করে বলেন যে দয়া করে এই সকল কথা আর আমাদেরকে বলো না। রেসলম্যানিয়া 28 এবং 29-এ দ্য রক এবং জন সিনার মধ্যে ফিউড হয় এবং সেই ফিউডের মধ্যে তাদের দুজনের মধ্যে দ্বন্দ্ব থাকার কারণে তারা দুজন স্ক্রিপ্টের বাইরে কথা বলেন এবং দুজনকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেন। এইটা খুবই নেগেটিভ একটা ব্যাপার ছিল ডাব্লিউডাব্লিউর জন্য। যদি পরবর্তীতে জন সিনার ব্যাপারটা প্রকাশ করেন এবং তিনি দুঃখ প্রকাশও করেন। র্যান্ডি অর্টন 2004 সালে রক ডাব্লিউডাব্লিউ ছেড়ে চলে যাওয়ার ওই সময়টাতে র্যান্ডি অর্টন ডাব্লিউডাব্লিউতে গড়ে ওঠেন। আমরা সবাই জানি র্যান্ডি অর্টন যখন ডাব্লিউডাব্লিউতে ডেবিউ করেন তখন তার প্রতি সবচেয়ে বেশি ফোকাস দেওয়া হচ্ছিল। তাকে লিজেন্ড কিলার বা ভাইপার এই সকল বিভিন্ন নামে আখ্যায়িত করে তাকে আস্তে আস্তে ফোকাস করা হচ্ছিল এবং এই সময়টা ছিল র্যান্ডি অর্টনের জীবনের সবচেয়ে বড় সময় এবং সবচেয়ে গ্রেট সময়। 2011 সালে একটা টিভি শোতে র্যান্ডি অর্টন বলেন যে রক তার রাইটারদেরকে খুবই চাপের মধ্যে রাখেন প্রোমো তৈরি করাতে। তিনি নিজে কখনো তার প্রোমো লেখেন না, যেমনটা জন সিনা নিজেরটাই করেন। র্যান্ডি অর্টন রককে বলেন যে দয়া করে আপনার ফ্যানদেরকে মিথ্যা বলবেন না এবং মিথ্যা ক্রেডিট নেবেন না। তো ভিউয়ার্স, এখানে র্যান্ডি অর্টন একটা মারাত্মক অভিযোগ করলে রককে ঘিরে, সেটা হচ্ছে আমরা জানি যে রেসলিংয়ের মধ্যে বিভিন্ন প্রোমো দিতে হয়,
বিভিন্ন কথা বলতে হয়, বিশেষ করে মাইক সেগমেন্টে। তো এই সকল সেগমেন্টে অবশ্যই একটা রেসলার তার নিজের ক্রেডিট বা নিজের ক্রিয়েটিভিটি থাকতে হয় এখানে। কিন্তু রক এখানে তার যে মাইক স্কিল বা তার কথাগুলো এগুলোর জন্য সম্পূর্ণভাবে চাপ দিতেন রাইটারদেরকে বা যারা প্রোমোগুলো লেখে আর কি। কিন্তু র্যান্ডি অর্টন বলেন যে জন সিনা নিজের প্রোমো নিজে লেখেন, তো সেখানে তার সম্পূর্ণ ক্রেডিট রয়েছে। কিন্তু দ্য রক তিনি তার ফ্যানদেরকে সবসময় বলেন যে তিনি রেসলিংকে অনেক ভালোবাসেন এবং তার সব কিছুই অথেন্টিক এবং ন্যাচারাল। র্যান্ডি অর্টনের এই মতামতের কারণে ভিন্স ম্যাকম্যান এবং দ্য রক দুজনে তার উপর খুবই আপসেট হন, যদিও পরবর্তীতে এই ব্যাপারটা কোন দিকে ঘুরিয়েছিল এটা আমরা ভালো করে জানি না। কেভিন ন্যাশ 2002 সালে কেভিন ন্যাশ তার গ্রুপ তার মধ্যে হাল্ক হোগান ছিল, তারা ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করেন। রেসলম্যানিয়া 18-তে কেভিন ন্যাশ এবং রকের মধ্যে একটা ফিউড হয়, কিন্তু একটা সেগমেন্টে রক আউট অফ স্ক্রিপ্ট গিয়ে অথবা স্ক্রিপ্টের বাইরে গিয়ে কেভিন ন্যাশকে খুব জঘন্য ভাষায় একটা গালি দেন, যেটা তার কাছে একদমই ভালো লাগেনি এবং তাদের মধ্যকার ফিউডটা খুবই মারাত্মক হচ্ছিল, কারণ তারা দুজনেই আউট অফ স্ক্রিপ্ট চলে যাচ্ছিল, দুজনকে বিভিন্নভাবে অ্যাটাক করতেছিল, যেটার কারণে দুজনের জন্য ক্ষতির সম্মুখীন হচ্ছিল। কেভিন ন্যাশ পরবর্তীতে রককেও গালি দেন এবং পরবর্তীতে তিনি এটার জন্য ক্ষমাও চান, কারণ তার উচিত হয়নি এরকম কিছুর মধ্যে যাওয়া। ট্রিপল এইচ 1997 সালে স্টোন কোল্ড স্টিভ অস্টিন তার মারাত্মক ঘাড়ের বা নিকের ইঞ্জুরিতে পড়েন। ওই সময় ডাব্লিউডাব্লিউর বেবি ফেস ছিল স্টোন কোল্ড স্টিভ অস্টিন, অর্থাৎ মেইন ফোকাস ছিল স্টিভ অস্টিনের উপরে। কিন্তু স্টিভ অস্টিন যখন ইঞ্জুরির মধ্যে চলে গেলেন তখন ডাব্লিউডাব্লিউ সুপারস্টার বিন হয়ে পড়ে এবং ওই সময় তাদের হাতে দুইটা অপশন ছিল, একটা হচ্ছে ট্রিপল এইচ আর একটা হচ্ছে দ্য রক। তো এই ব্যাপারটা তারা দুজন বুঝতে পারে এবং দুজনের মধ্যকার শত্রুতা এবং হিংসা শুরু হয় এবং তাদের মধ্যকার ফিউডও তারা বারবার অফ স্ক্রিপ্ট চলে যাচ্ছিলেন এবং তারা দুজনকে বিভিন্নভাবে অ্যাটাক করতেছিলেন এবং বিভিন্ন সেগমেন্টে তারা দুজনকে খোঁচা দিয়ে কথা বলতেছিলেন, যেটা আসলেই বলার মতো ছিল না। 2024 সালে ডাব্লিউডাব্লিউ একটা এপিসোড ডাব্লিউডাব্লিউ রাইভালসে ট্রিপল এইচ এই ব্যাপারটা একদম স্বীকার করেন এবং তিনি বলেন যে আমাদের দুজনের মধ্যকার তৎকাল যে দ্বন্দ্ব এটা আসলে ইম্যাচুরিটির মধ্যেই পড়ে, কারণ তারা দুজনে চাচ্ছিল যে তারা দুজন যেন বড় কোনো সুপারস্টার হইতে পারে খুব তাড়াতাড়ি। সবার শেষে যে রেসলার সম্পর্কে জানবো তিনি হচ্ছেন শন মাইকেল। শন মাইকেলের সাথে দ্য রকের যে দ্বন্দ্ব এটা অনেকটা হিস্টোরিক্যাল ব্যাপার। যখন দ্য রক খুব ছোট ছিলেন তখন শন মাইকেল দ্য রকের দাদিকে পাবলিকলি অপমান করেছিলেন। দ্য রক সেখানে উপস্থিত ছিলেন এবং তিনি চাচ্ছিলেন যে তাকে অ্যাটাক করতে এবং তিনি এই জন্য খুবই ক্ষুব্ধ ছিলেন, কিন্তু যেহেতু দ্য রক খুবই ছোট ছিলেন সেজন্য তাকে কিছু করাতে দেওয়া হয় না ওই সময়টাতে। পরবর্তীতে দ্য রক ডাব্লিউডাব্লিউতে আসে এবং দ্য রক এবং শন মাইকেলের মধ্যে একটা ফিউড হয়। সেই ফিউডে একটা পর্যায়ে একটা ম্যাচ শেষে দ্য রক দাবি করেন যে শন মাইকেল ইচ্ছে করে তাকে খুব জোরে মুখে আঘাত করেছে বা তাকে সুইট চেন মিউজিক দিয়ে আঘাত করেছে। পরবর্তীতে এইটা শুনে শন মাইকেল বলেন যে যদি তুমি আঘাত সহ্য করতে না পারো তাহলে তোমার অবশ্যই ডাব্লিউডাব্লিউতে আসা উচিত না এবং রেসলিং ছেড়ে দেওয়া উচিত। এবং আমরা একটু আগে যে কথাটা বললাম যে ট্রিপল এইচ এবং রকের মধ্যে একটা কোল্ড ওয়ার চলছিল 1998 বা তাই ওই সময়টাতে, তো এই সময়ে শন মাইকেল কিন্তু ট্রিপল এইচকে হেল্প করেছিল এবং তাকে সাপোর্ট করেছিল ডাব্লিউডাব্লিউর ফোকাস তার দিকে নেওয়ার জন্য। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন, অথবা আপনাদের কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকলে আপনারাও সেটা কমেন্ট বক্সে জানাতে পারবেন। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।